এভারেস্টের কথাটা তো না বললেই নয়, মানে প্রথম বাঙালি সিভিলিয়ান এভারেস্ট জয় করেছেন, মানে বলতেও আমাদের ভালো লাগে, মানে একটা বেশ গর্ববোধ হয়। আপনার ফিলিংসটা কিরকম ছিল, কতটা কঠিন ছিল সেই জার্নিটা? এভারেস্ট সবসময়ই কঠিন। তো এখন অনেকেই বলে যে পকেটে টাকা থাকলে এভারেস্ট হয়ে যায়, এনাফ ডলার থাকলে। শুধু তাই না, টাকাটা দরকার, টাকাটা অবশ্যই দরকার, কিন্তু শুধু টাকা থাকলেই এভারেস্ট ক্লাইম্ব হয় না। এভারেস্টের হাইট কিন্তু ৮,৮৪৮ই আছে, ১ ইঞ্চি কমেনি, বরঞ্চ প্রতি বছর কয়েক মিলিমিটার, ৪ থেকে ৬ মিলিমিটার করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে টেকটনিক এফেক্ট, সেটা একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। কিন্তু এভারেস্টে কী হয়, কিছু বেনিফিট পাওয়া যায়, সেটাকেই সবাই ভুল করে। বেনিফিটটা পাওয়া যায়। আর আমার সময় আমি যখন গেছিলাম তখন আমি ভাবিনি যে এভারেস্ট ক্লাইম্ব করে ফেলবো। আমি অনেকটা গোয়ার্তুমি করেই গেছি আসলে। আমি তো ইনহেরিট করি ব্যাপারটা। তো কি হয়, প্রতি বছর যাচ্ছি ২০০৬, ২০০৭, ২০০৮-এ একটা এক্সপিডিশন ক্লাব থেকে হলো, কৃষ্ণগড় ক্লাব, কিন্তু যেতে পারলাম না, অফিস থেকে ছুটি দিল না। ওই সময় আরেকটা অফিসারকে ছুটি দিল, বললো দুটো অফিসারকে এক জায়গা থেকে ছুটি দেওয়া যাবে না। ২০০৯-এ একদম ফাইনাল, সব যাব, 15th আগস্ট বেরোনোর কথা। আমার বাবা তখন ক্যান্সার স্টেজের লাস্ট স্টেজ, বাবা 12ই আগস্ট মারা যান। তো ন্যাচারালি 15ই আগস্ট বেরোনোর কথা, আমি যেতে পারলাম না। তো ওই বাবার যখন পারলৌকিক কাজ করছিলাম, তখনই ওই কাঠবাঙাল ব্যাপারটা চলে এসছে যে এমন একটা কিছু করব যে ব্যালেন্স হয়ে যাবে এই ২ বছরের যে পুষিয়ে দেওয়া, হ্যাঁ, না যেতে পুষিয়ে দেব, পারাটা। না যেতে পারাটা পুষিয়ে দেব। আর এসে সেই পুষিয়ে দেওয়াটা কি, এভারেস্টে যাব। এভারেস্ট আমার দ্বারা হবে না, এই তো 5 ফুট 5 ইঞ্চি চেহারা, তো এভারেস্টে ওঠার ক্ষমতা আমার নেই। কিন্তু এসে যেটা ইনভেরিয়েবলি হবে সেটা হচ্ছে পাহাড় যাওয়া ছেড়ে দেবো। তো এইটা মাথায় আসলো। শেরপারা যখন ফিরে আসলো, শেরপাকে আমি ফোন করলাম, বললো হ্যাঁ দাদা হয়ে যাবে, তুমি একা গেলে হবে। ও গিয়ে খোঁজ নিল, খোঁজ করে ফোন করে জানালো $30,000 লাগবে। তখন 45 টাকা করে ডলার ছিল 2009-এর শেষের দিকে। তো বহুদিন তার আগে চাকরি করছি, থাকার জায়গা নেই, আমি অফিস কোয়ার্টারে থাকতাম। তো একটা থাকার জায়গার জন্য যা হয়, মানে তখন সেটা পুরোটা নিজের খরচে। হ্যাঁ। তো এবার বউয়ের কিছু গুঁতো তো থাকেই, হ্যাঁ একটা বাড়ি করতে পারো না, একটা ফ্ল্যাট কিনতে পারো না, এরকম। তো কিছু টাকা জমিয়েছিলাম, তখন সেটা 10-11 লাখ টাকা সেই সময় ছিল। তা আমি দেখলাম আরে 12-13 লাখ টাকা তো এভারেস্ট হবে, তো ফ্ল্যাটটা তো পরেও করা যাবে, তা ঠিক চলো এভারেস্টে যাই। তো বাড়িতে বললাম দেখো এভারেস্ট আমার দ্বারা হবে না, যতদূর পারবো যাব, টাকাটা লাগাই। বউ খুব খুশি হলো যে এবার অন্তত ছেড়ে থামবে, দেবে। পাহাড় থামবে। তখন বউ এতটাই খুশি হলো, জেনারেলি বউয়েরদের কাছ থেকে টাকা বের করা একটু কঠিন, সেখানে বউ এতটাই খুশি হলো, বললো যে ঠিক আছে, যদি কিছু শর্ট পড়ে আমি দিতে রাজি আছি। ও এয়ার ইন্ডিয়ায় চাকরি করে, তো সেইটা। তো এইভাবে আমার এভারেস্ট যাওয়ার প্ল্যান শুরু হয়েছিল। পরবর্তীকালে যখন আমার ক্লাবের সবাই দেখলো যে আমি যাওয়ার জন্য ডিটারমাইন্ড, টাকা আমার মোটামুটি হয়ে আছে, জোগাড়ও হয়ে তখন গেছে। বলল যে তাহলে এক কাজ কর, আমরা একটা টিম বানাই, তুই তো 15 লাখ টাকা মতন জোগাড়ি করে ফেলেছিস, টিমের জন্য 30 লাখ টাকা, 50% তো তোরই টাকা হয়ে গেল, বাকি 50%-এর জন্য আমরা ঝাঁপাবো। আমি আর বলতে পারলাম না, আমার তো 100%ই আমি জোগাড় করেছি, তাহলে তোমাদের 50%, তোমাদের বাকিটার জন্য আমি কেন ঝাঁপাবো। যাই হোক, কিন্তু সেটা বলার কথাও না, একটা টিম। আমি খুব খুশিই হলাম যে ক্লাবের সবাই সবাই একসঙ্গে মিলেই যাব। যাওয়া। হ্যাঁ, কারণ তখনও তো একা যাওয়ার ব্যাপারটা আমার মাথায়, আমি তো হ্যাঁ, ভাবতে তার পারিনি। আগে একা যাওয়াও তো মনে হয় হ্যাঁ, হয়নি। তার আগে তো আমি কোনোদিন একা যাইনি, আর আমি হুম। জানতামও না যে নেপালে একা যাওয়া যায়। আমরা প্রথম তো, তো গিয়ে আমরা তো এখন জানি যে নেপালে একা গেলেও যাওয়া যায়। এবার আমি বেরিয়ে পড়লাম। তো প্র্যাকটিস, তখন পার্ক স্ট্রিটের ইনকাম ট্যাক্সের পার্ক স্ট্রিট অফিসে আমার পোস্টিং ছিল। সকালবেলায় মাঠে প্রচুর দৌড়দৌড়ি করতাম, গিয়ে ওই চার্জটা খুব কঠিন চার্জ ছিল, খুব বড় চার্জ, গিয়ে কাজের ফাঁকে ঘুম এসে যেত। তো তখন আমি আমার রুটিনটা চেঞ্জ করে দিলাম। সারাদিন অফিস করে 7টা সাড়ে 7টা অবধি অফিস করতাম, তারপর ময়দানে গিয়ে দৌড়তাম, সারা রাত দৌড়ো, মানে অনেক রাত অবধি, 9টা সাড়ে 9টা অবধি, লাস্ট মেট্রোয় ফিরতাম। আর সবাই বলতো যে মানে তখন ফিরতেন কোথায়? ওই আমি যে কোয়ার্টারে অফিস কোয়ার্টার, আচ্ছা, সেটা আচ্ছা। ওই মানে মেট্রো ধরে শ্যামবাজার নেমে ওখান থেকে কি আচ্ছা। শোভাবাজার শ্যামবাজার নামলেই হয়, ওখান থেকে হেঁটে অটোতে চলে যেতাম। সবাই ভয় দেখাতো যে রাতে ময়দানে সাপ বেরোয়। তো এবার সাপকে ভয় দেখানো হোক, নিজে সাহস পাওয়ার জন্য, একটু নিজের মনে জোর পাওয়ার জন্য একটু ধূপ ধূপ করে আওয়াজ করে মানে দৌড়তাম, একটু হপিং। তো কোনোদিন সাপ যে আসেনি। মানুষ পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় তার আবার সাপকে ভয়? না, সেই সাপকে ভয় পেতাম না, যাই হোক, মানে ওইটা মানে একটা জাস্ট মজা, ওরা আমাকে বলতো বলেই আমি বলতাম যে আমি ধূপ ধূপ করে আওয়াজ করে দৌড়ে। তো ওই দৌড়তাম। আর রাতের ময়দান তার একটা সেই নিয়েও আলাদা। আবার লেখা যায়, আমি একটা কোনোদিন সত্যি সময় তাই। পেলে ওই রাতের আমার ময়দানের গল্প আমি কিছু এক্সপিরিয়েন্স। লিখবো।
তারপর ওখানে আমাদের একটা জিম আছে, অফিস ক্লাবের, ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, সেই জিম করে লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরতাম। তো এই ছিল আমার প্রিপারেশন, রেগুলার রুটিন। তো রুটিনটা যা হয় যে আমাদের যদি মানে প্র্যাকটিসটা খুব ভালো হয়, পরীক্ষার আগের দিন যেমন অনেকে জ্বর চলে আসে, তো আমার ওই পড়াশোনাটা ভালো ছিল, ক্লাইম্বটা খুব মানে একটু স্মুথলি হয়ে গেল। তো যখন গেছিলাম তখন তো একটা মানে গিয়েছিলাম একদম একটা নর্মাল ক্যারেক্টার হিসাবে, ফিরেছি তখন তো আমি জানি না, এয়ারপোর্টে যখন নেমেছি তো দেখছি মিনিস্টার, রাজ্যপাল তার মানে ব্যান্ড পাঠিয়ে দিয়েছে, মিনিস্টার সে পারলে কোলে করে নিয়ে আসে। তো তখন বলছে, আরে তোমরা গেছো, টাকা পয়সা চাওনি। আমি আর বলতে পারলাম না যে টাকা চেয়েছে, জুতো শুকতলা ক্ষয়ে গেছিলো, কেউ টাকা দেয়নি। তখন যা হয়, তখন একটা কাইন্ড অফ সেলিব্রিটি। তো আমি একটু থতমত খেয়ে গেলাম যে এ তো সিনেমা স্টারদের দেখেছি ছোঁয়ার জন্য পাগল, তো কেউ ছুতে গিয়ে পড়ে যাচ্ছে, মানে এয়ারপোর্টে একটা হই ব্যাপার। তো আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, যেমন লক্ষ্মী পুজোর পুরোহিতের হয় একদম। তো আমার তখন সেই অবস্থা, তুলে নিয়ে যাচ্ছে এক একটা দিন 2-3টে প্রোগ্রাম। তো ভালোই লাগছে। এবার সবাই জিজ্ঞেস করছে হোয়াট নেক্সট। তো আমি আর ওই বউকে দেওয়া কথা ভুলে গেছি ততক্ষণে। তো আমি বলেছি যে দেখো, আমি সব জায়গায় বলতাম, দেখো তোমরা যেমন ডাকছো এবছর, পরের বছর ডাকতে বাধ্য হবে, কারণ ততদিনে আমি কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করে আসবো, কাঞ্চনজঙ্ঘা ছবি নিয়ে আসবো, বলা হয়ে গেছে। এবার ততদিনে তো কয়েক হাজার জায়গায় বলেছি। একদিন বসন্ত দা আমাকে ধরেছে যে তুই এরকম সব জায়গায় বলে বেড়াচ্ছিস। হ্যাঁ, বলছে যে জানিস কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সব থেকে টাফ মাউন্টেন। তো তখন আমি একটু ওই কয়েক সেকেন্ডের জন্য একটু কেমন যেন হলো, কিন্তু আবার প্রিপারেশন, আবার কাঞ্চনজঙ্ঘা। পরের বছর এভারেস্টে 57 দিন লেগেছিল, এবার 62 দিন কাঞ্চনজঙ্ঘায়। এভারেস্টে প্রথম বাঙালি সিভিলিয়ান হলাম, ছিলাম প্রথম ভারতীয় সিভিলিয়ান কাঞ্চনজঙ্ঘায়। তারপর জার্নি শুরু হয়ে গেল। কি এভারেস্টের থেকে বেশি কঠিন ছিল? অনেক কঠিন। এভারেস্ট তো যতগুলো 8000 মিটার পিক আছে, এভারেস্ট বলা যেতে পারে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান। এবং 8000 মিটারের পিকের মধ্যে, আমি অন্য পিকের সঙ্গে তুলনা করছি না, যতগুলো 8000 মিটার পিক আছে, কাঞ্চনজঙ্ঘা কিংবা মাকালু কিংবা এমনকি লোৎসেও এভারেস্টের থেকে একটু কঠিন। আর এভারেস্টে মনে হয় প্রচুর মানুষ থাকেন, প্রচুর মানুষ যান। এভারেস্টে তো এক একটা সিজনে 1000 লোক যাচ্ছে, তার মানে সবসময় তুমি কেউ না কাউকে সঙ্গে পাবে, সঙ্গী। এখানে তো কেউ নেই, একা। আসলে সেইটাও আমি যখন কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলাম তখন আমি বসন্তদাকে বলতাম, দেখো যে আমরা নিচ থেকে উঠে এসেছি ইয়ালুং গ্লেসিয়ার বরাবর। হ্যাঁ, তো গ্লেসিয়ারগুলো উপর থেকে নালার মতন দেখতে লাগে, আর দুদিকে মাউন্টেন রিজটা বেরিয়ে যাচ্ছে। তো আমি বলছি দেখো, প্রতিদিন সকালে যেই 10টা মানে বেজে গেল, তার আগে থেকেই মেঘগুলো দেখছি জড়ো হচ্ছে, মিছিল একদম। তারপর একটা হাওয়া মেঘটাকে নিয়ে আসলো, এবার দুদিকে রিজ, মাঝখান দিয়ে মেঘ তাড়িয়ে নিয়ে আসলো, নিয়ে এসে কাঞ্চনজঙ্ঘায় তো এরকম বড় একটা ওয়াল। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওখানে কাঞ্চনজঙ্ঘা কথাটাও কিন্তু একটা টিবেটিয়ান শব্দ। এভারেস্টে যেমন বললাম চোমালুঙ্গা, না ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, ওটার মানে উচ্চারণটা আলাদা। হ্যাঁ, খানসেনদেংজা। তো কাঞ্চনজঙ্ঘা শুনতে তো কাঞ্চন শোনা, জঙ্ঘা থাই, একদমই তা না, এটা কোনো সংস্কৃত শব্দ না। খানসেনদেংজা মানে 5 ট্রেজার অফ স্নো। 5টা মাউন্টেন আছে ওখানে, 5টা মাউন্টেন, এবং সবকটাই ভয়ঙ্কর হাইট, তার 4টে 8450 মিটারের উপর। সেই একটা সোনালি একটা ওয়াল। এবার ওই ধাক্কা মারছে ওয়ালটায়, তারপর ওখানে তো বৃষ্টি হবে না, ওখানে ওই প্রচুর স্নোফল হয়ে বাকিটা তুবড়ির মতন উপরে উঠছে। আর কাঞ্চনজঙ্ঘা সাউথ থেকে নিচে নেমে ভি আকারে তালুং বলে একটা পিক, ওইটা হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। ওইখান থেকে ওই ভিটা দিয়ে বাকি মানে এটা চলে যাচ্ছে মেঘটা, আর গিয়ে এইটা তরাই অঞ্চল, সিকিম আর তরাই, ওখানে বৃষ্টিটা হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বলতাম যে এইটা গিয়ে ওখানে বৃষ্টি হবে, যার জন্য ওখানে এত বৃষ্টি। আর ওই কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার এত সবুজ, যার জন্য আমি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে যখন ঢুকি কোনো সময় ওই যোগ দেখতে পাই। যোগটা হচ্ছে পলিউশন ফ্রি একটা সিম্বল। কাঞ্চনজঙ্ঘায় মানে যখন উপরে উঠলেন, মানে ওখান থেকে মনে হয়েছিল যে এবার একটু দার্জিলিংটা খুঁজে দেখি? উপরে শুধু না, আমরা কাঞ্চনজঙ্ঘার বুকে তো বহুদিন কাটিয়েছি। হ্যাঁ, তখন আমরা বোঝার চেষ্টা করতাম কোন দিকটা কি হবে, কোন দিকটা, কারণ কাঞ্চনজঙ্ঘা যখন সামিট ক্যাম্প থেকে একটু দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিকে তাকালে ওই সিকিমের এলাকাগুলো দেখা যেত মানে কি, সবসময় তো মেঘের তলায়, ওই যে বললে না যে কাঞ্চনজঙ্ঘা একটু উঁকি মারবে, সবসময় মেঘ, ম্যাক্সিমাম সময় ঢাকা থাকে। কেন এটাও তো একটা সায়েন্স। কেন, যখন বে অফ বেঙ্গল সমুদ্র সব থেকে কাছে হিমালয়ের এই কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ারে,
তাই না? হিমালয় তো 2400 একদম। কিলোমিটার লম্বা, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার কাছেই এসে সমুদ্রটা উঠে এসছে। তো এই যে 500-600 কিলোমিটার, এখানে এই যে হাওয়াটা গিয়ে ধাক্কা মারে, তাতে সব থেকে বেশি ময়েশ্চার আছে, যার জন্যই এত মেঘ, যার জন্যই ওই গান কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয় দেখা হলো না সেবার। তো এটা তো কাঞ্চনজঙ্ঘার মেঘ থাকবেই। পাহাড়ে দাদা এখন ধরুন এভারেস্টের কথা হচ্ছিল, এভারেস্টে বেস ক্যাম্পে এখন তো টাকা থাকলে হেলিকপ্টারেও যাওয়া যায়, মানে এটা কতটা রিস্কি? হেলিকপ্টার বেস ক্যাম্পে, হেলিকপ্টারে এভারেস্ট বেস ক্যাম্প যাওয়া একদমই উচিত না, একদমই উচিত না। কারণ কি, এভারেস্ট বেস ক্যাম্প কিন্তু 5360 মিটার, মানে অনেকটা হাইট, অনেক পিকের মতন হাইট। তো সুতরাং হেলিকপ্টারে যাওয়া একদম উচিত না, আমি সবাইকে বলবো না যেতে। ফেরার সময় দরকার হলে হেলিকপ্টারে ফিরে আসতে পারে, ওটা সময় বাঁচে। কিন্তু যাওয়ার কেন যাবে? সে তো ট্রেক যখন করতে যাচ্ছে সে, আর যে ঘুরতে যাচ্ছে, যদি কেউ ঘুরতে যায় তাহলেও বলবো যে ওখান থেকে একটা ধাপে হয়তো লুকলা গেল, লুকলা গিয়ে 2 দিন থাকলো, লুকলা থেকে একটু এগিয়ে কোনো ট্যাঙ্ক বোচে কিংবা প্যাং বোচে কোনো জায়গায় গেল, সব জায়গায় হেলিকপ্টার সার্ভিস আছে, বললো নামিয়ে দিল, একদিন থাকলো, তারপরের দিন ফেরিচে গিয়ে একদিন থাকলো, তারপর দিন এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে বেস ক্যাম্পে কিছুক্ষণ কাটালো। বেস ক্যাম্পে থাকা উচিত না, বেস ক্যাম্পে হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা ঘুরলো, ঘুরে আবার ফিরে চলে আসলো। ডিরেক্টলি বেস ক্যাম্পে যারা যাচ্ছেন তারা কি কি বিপদে পড়তে পারেন? বিপদে তা তো মারাও যেতে পারে, তার মানে অ্যাক্লিমেটেশন প্রবলেমে মারা যেতে পারে, মানে ম্যাক্সিমাম। আর না হলে বমি, মাথা ঘোরা, ড্রাউজি, মাথা ব্যথা, এইসব জিনিস মানে হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক, এবং আমার মনে হয় হবে। যে মানে এখান থেকে এরকম 0 কোনো লেভেল, ঘটনা শুনেছেন মানে হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, এবং গেছে, মারা গেছে, এরকম ঘটনাও আছে। যে কেন যাবে? আমার কথা হচ্ছে মানে আমি তো মানে একটা জিনিস এনজয় করতে যাচ্ছি, আমি তো শরীরটাকে যতক্ষণ থাকবে কষ্ট, কতক্ষণে নিচে নেমে যাব, এই চিন্তাই যদি হয় তাহলে যাওয়ার কি দরকার? আর যদি মনে হয় যাবেই, তাহলে ফ্লাইটে লুকলা যাক, লুকলা ফ্লাইটে গিয়ে 1 দিন 2 দিন কাটাক, লুকলা 2800 মিটার, তারপরে ফেরিচে বলে একটা জায়গায় মাঝখানে যদি 2টো ব্রেকও না দেয়, ফেরিচে গিয়ে 1 দিন থাকুক, সেটাও তো খুব সুন্দর জায়গা। ফেরিচে কাটিয়ে পরের দিন ওখান থেকে হেলিকপ্টারে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে এভারেস্ট বেস ক্যাম্পটা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ঘুরে আবার হেলিকপ্টারে ব্যাক করে আসুক, যদি সে যেতেই চায়। একটু খরচা বেশি হবে, 2বার 3বার ভাগ হয়ে যাবে, কিন্তু খুব বেশি খরচা হবে না, কারণ ওইখানে এজেন্সিরা এইভাবেই মানে নিয়ে যায়, ডাইরেক্ট একবারে বেস ক্যাম্পে নিয়ে গিয়ে বেস ক্যাম্প থেকে ওই এজেন্সিও রাজি হবে না, কারণ একটা লোক মারা গেলে কিন্তু এজেন্সির উপরে দায়িত্ব এসে যাবে।